আচ্ছা, এখানে একটা সিরিজ দিয়েছে, দেখো এই সিরিজটা অল্টারনেট সাইন রয়েছে, ফার্স্ট টার্ম পজিটিভ, সেকেন্ড টার্ম নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এইভাবে চলছে। এটা কনভার্জেন্ট দেখাতে হবে। এটা কনভার্জেন্ট অনেক রকমভাবে দেখাতে পারি। তো আমরা যে থিওরেম শিখেছি কশি's কনভার্জেন্স, কশি's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এটা ব্যবহার করে অঙ্কটা করছি। তাহলে সিরিজটাকে আগে ধরে নিই। লেট দ্য গিভেন সিরিজ be summation xn, n is equal to 1 to infinity, then xn is equal to minus 1 to the power n plus 1, অথবা এখানে n minus 1 ও লিখতে পারো, 1 by n। আমরা ধরে নিচ্ছি এখানে নাও xn plus 1 plus xn plus 2 xn plus 3 xn plus p, এটা আমরা নির্ণয় করব। কত হচ্ছে দেখো তো, এটা ইজ ইকুয়াল টু xn plus 1 means minus 1 to the power n plus 2, 1 by n plus 1, minus 1 to the power n plus 3, 1 by n plus 2, minus 1 to the power n plus 4, 1 by n plus 3, চলতে থাকবে, minus 1 to the power n plus p plus 1, 1 by n plus p mod value, minus 1 to the power n plus 2, এটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে মড আছে বলে ওটা পজিটিভ হয়ে গেল। তাহলে এটা হলো n plus 1, এখানে তাহলে minus 1 by n plus 2 প্লাস 1 by n plus 3 মাইনাস, চলতে থাকবে। লাস্ট টার্ম দেখো n plus 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে minus 1 to the power p minus 1 হবে 1 by n plus p। এখন এটাকে সাজাবো 1 by n plus 1 মাইনাস কমন নিলাম, দুটো করে টার্মস নিচ্ছি, n plus 3। এর পরের টার্মটা কী হওয়া উচিত বলো তো, n plus 4 minus 1 by n plus 5, বোঝার জন্য এটা লিখলাম মাইনাস, চলতে থাকবে। লাস্ট টার্মটা কী হবে, হয় এটার মধ্যে থাকবে, এক জোড়ায় থাকবে, না হলে শুধুমাত্র এ দেখো যে জোড়া যেগুলো আমরা পেয়ার পাচ্ছি না, জোড়ায় জোড়ায় পাচ্ছি, তার ফার্স্ট এই পার্টটা এখানে থাকবে। তাহলে লাস্ট যে টার্ম আমরা পাবো এই ব্র্যাকেটের মধ্যে, সেটা এইরকম পেয়ার থাকতে পারে বা শুধু একটা থাকতে পারে। এই দেখো আমি এইভাবে বুঝি, যদি একটাই থাকে তাহলে 1 by n plus 1, দুখানা যদি থাকে তাহলে দেখো 1 by n plus 1 মাইনাস পেয়ার থাকছে না 1 by n plus 2, তিনখানা থাকলে দেখো পেয়ারে শেষ হচ্ছে, আর চারখানা টার্মস যদি থাকে তাহলে একটা পেয়ার, তারপরে শুধুমাত্র একটা দিয়ে মাইনাস হচ্ছে। তো এইখান থেকে মাইনাসের পরে যেগুলো রয়েছে দেখো প্রতি ক্ষেত্রে এরা কিন্তু পজিটিভ। এটাকে সিম্পলিফাই করলে উপরে দেখো 1 by n plus 2 into n plus 3 হয়, তেমনি 1 by n plus 4 into n plus 5 হয়। তাহলে এই ভিতরের এটা পজিটিভ, মাইনাসের পরে যা কিছু আছে সবই পজিটিভ। তাই এই নাম্বার থেকে আমরা এই পজিটিভ নাম্বারসগুলো বাদ দিচ্ছি। তাহলে
এই গোটা ভ্যালুটা কমে যাচ্ছে, কার তুলনায় কমছে? 1/n+1 এর তুলনায় কমছে। ওর মধ্যে যে এক্সপ্রেশনটা যেটা আছে এটা 1/n+1 এর থেকে তাহলে অবশ্যই ছোট হবে, তাহলে লেস দ্যান 1/n+1। এখন ইপসাইলন চুজ করছি, লেট আস চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0, দেন mod xn+1 plus xn+2 plus xn+3 up to xn+p, এইটা লেস দ্যান ইপসাইলন ইফ 1/n+1 less than epsilon, that is if n greater than 1/epsilon-1। এই মানটি ইন্টিজার নাও হতে পারে, সেই কারণে m is equal to বক্স 1/epsilon-1 ধরলাম, এর সঙ্গে 2 অ্যাড করলাম। এই জায়গাটা একটু দেখো, আমরা জানি যে ইপসাইলনের সর্বোচ্চ মান অ্যানালাইসিসে 1ই ধরে, তার বেশি ধরা উচিত নয়, প্রয়োজনই নেই। তা সত্ত্বেও আমরা ইপসাইলনের ভ্যালু 1-এর থেকে বেশি যদি ধরেই ফেলি তর্কের খাতিরে, তাহলে 1/epsilon-1 এই ভ্যালুটাকে দেখো তো ইপসাইলন মান 2 ধরো, তাহলে এটা কত হচ্ছে? -12। যদি 1/3 বলি তাহলে তবুও দেখো এটা -1-এর থেকে বড়। অ্যাকচুয়ালি তাহলে এর বক্স ভ্যালু -1-এর থেকে ছোট হতে পারে না, কিন্তু আমরা যে থিওরি শিখেছি সেখানে এইটা লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু এ ন্যাচারাল নাম্বার পেয়েছি। তাই আমরা এটা ন্যাচারাল নাম্বার তৈরি করার জন্য এখানে +2 যুক্ত করলাম। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার রিপিট করছি, ইপসাইলন সাপোজ 1, তাহলে এটা 0 পরিণত হলো। আর যদি ইপসাইলনের মান 1-এর থেকে বেশি ধরো, তাহলে এই মানটি কি হচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, -1-এর থেকে এটা বড় হচ্ছে। তো -1টাই সব থেকে কম ইন্টিজার হচ্ছে, কিন্তু আমার দরকার ন্যাচারাল নাম্বার। তাই সমস্ত ইপসাইলনের জন্য +2 যদি আমি যুক্ত করে দিই এখানে, তাহলে m ন্যাচারাল নাম্বার হতে কোনো বাধা থাকলো না। তাই আমরা এখন বলছি দেন m is a natural number and mod xn+1 plus xn+2 plus xn+3 plus xn+p এটা লেস দ্যান ইপসাইলন হবে ফর all n greater than equal to m and p is equal to 1 2 3 চলতে থাকবে। আচ্ছা, এইখানে p এর কিছু কথা বলার প্রয়োজন আছে কিনা দেখে নেওয়া যাক। এই ভ্যালুটা 1/n+1 এর থেকে বড়, ছোট, তাই এইটা লেস দ্যান ইপসাইলন হলো। এইটা লেস দ্যান ইপসাইলন হলো কখন লেস দ্যান ইপসাইলন হবে না? এইটা যদি লেস দ্যান ইপসাইলন হবে, তাহলে n গ্রেটার দ্যান আমরা এটা নিয়েছি। তো n এর মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু m হয়, তাহলে p 1 2 3 তুমি যাই ধরো না কেন, যে কোনো ন্যাচারাল নাম্বার ধরো না কেন, তার জন্য আমরা এইটা লেস দ্যান ইপসাইলন বলতেই পারবো। তখন n+p সর্বদা m এর থেকে বড়ই হবে। n যদি m এর থেকে বড় হয় বা সমান হয়, তাহলে n+p তো বড় হবেই। সুতরাং
আমাদের এই ইনইকুয়ালিটি হোল্ড করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বাই কশি's প্রিন্সিপাল অফ কনভারজেন্স ফর দ্য সিরিজ দ্য গিভেন সিরিজ ইজ কনভারজেন্ট। চলো ভাষাটা দেখে নিই। তাহলে বাই দ্য কশি's প্রিন্সিপাল অফ কনভারজেন্স ফর দ্য সিরিজ দ্য গিভেন সিরিজ ইজ কনভারজেন্ট। এইটা তোমরা এইভাবে না কষে তুমি যদি মনে করো যে এটা এশিয়ানের মাধ্যমে অঙ্কটা কষবো, অবশ্যই করতে পারো। এছাড়া আরও অনেক রকম নিয়ম আছে, কিন্তু যেহেতু আমরা এই সদ্য কশি's প্রিন্সিপাল অফ কনভারজেন্স ফর দ্য সিরিজ পড়লাম, সেটা ব্যবহার করা শিখলাম। এর পরবর্তী প্রবলেমে আমরা চলে যাচ্ছি। আমরা যদি একটা সিকোয়েন্সের সাব সিকোয়েন্স ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে, ওই সিকোয়েন্সের গুণ যদি মনোটোন ইনক্রিজিং থাকে, তাহলে মনোটোন ইনক্রিজিং এবং সঙ্গে আরেকটি কি শর্ত পেলাম না, একটা সাব সিকোয়েন্স সেটা ডাইভার্স করছে প্লাস ইনফিনিটিতে, তাহলে ওই সিকোয়েন্সটি অবশ্যই প্লাস ইনফিনিটিতেই ডাইভার্স করবে। এটা কাজে লাগিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম করব। এই প্রবলেমটিকে তোমরা 6 থেকে 7 রকমভাবে করতে পারবে পরে। এখন যে থিওরেম উল্লেখ করলাম, এই থিওরেমের সাহায্য নিয়ে এই প্রবলেমটি কষব। চলো প্রবলেমটি কষা যাক। এটাকে হারমোনিক সিরিজ বলে। আমি এই সিরিজটার গুরুত্ব এত কেন আমি সমাধান করার পরে দু একটা কথায় এর সম্পর্কে বলবো। আগে সমাধানে যাই। আমরা ধরে নিচ্ছি গিভেন সিরিজটা হচ্ছে ইউএন। লেট দ্য গিভেন সিরিজ বি সামেশন xn ধরলাম, n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তাহলে xn ইজ ইকুয়াল টু 1/n। let Sn is equal to x1 plus x2 plus x3 plus up to plus xn, এটা ধরলাম। দেন S2 নির্ণয় করছি। S2 means 1 plus half। S4 is equal to 1 plus half plus 1/3 plus 1/4। 1/3 এখানে 3 জায়গায় 4 লিখছি, তাহলে 3 জায়গায় যদি 4 লেখা হয়, তাহলে এই মানটি থেকে 4 লিখলে কমে যাবে, মিন্স এটা গ্রেটার দ্যান হবে 1 প্লাস হাফ, 1/4 প্লাস 1/4। তাহলে কত হলো? S4 গ্রেটার দ্যান হলো 1 প্লাস, এখানে হাফ হয়ে গেল দেখো, অর্থাৎ এটাকে যদি হিসেব করি 1 প্লাস হাফ প্লাস হাফ, তার মানে 1 প্লাস 2 ইন্টু হাফ হলো। S8 নিলাম, 1 প্লাস হাফ প্লাস 1/3 1/4, বাকিটুকু একসঙ্গে রাখলাম। এখানে 1/8 সব জায়গায় বসাচ্ছি, তাহলে এটা গ্রেটার দেন 1 প্লাস হাফ, আর এখানে 1/4, আর এখানে কত হলো? 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8,
দেখো এটা হাফ, এটা হাফ, এটা হাফ, তাহলে কটা হাফ হলো? 3টি হাফ হলো। তাহলে গ্রেটার দ্যান 1 প্লাস 3 ইন্টু হাফ। তাহলে A16 কী হওয়া উচিত বলো তো? 1 প্লাস, দেখো যখন 2 তখন 1 প্লাস হাফ, যখন 4 মানে 2 স্কোয়ার তখন 1 প্লাস 2 ইন্টু হাফ, যখন 8 মানে 2 কিউব 1 প্লাস 3 ইন্টু হাফ, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 ইন্টু হাফ। এইভাবে চলতে থাকবে। এস 2 টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস n ইন্টু হাফ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম। এস 2 টু দি পাওয়ার n, অ্যাকচুয়ালি এটা সিকোয়েন্স এসএনের একটা সাব সিকোয়েন্স। আর আমরা দেখাচ্ছি যে এই ধরনের সাব সিকোয়েন্স ডাইভার্স করছে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এইভাবে তৈরি করলাম। তাহলে এখান থেকে কী বলতে পারি? দিস implies that সিকোয়েন্স S2 টু দি পাওয়ার n এটা ডাইভার্জেস টু ইনফিনিটি। সিকোয়েন্সেশন এটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। এস n প্লাস 1 মাইনাস এস n ইজ ইকুয়াল টু 1/n+1 হয়। এটা অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে কি এটা ইমপ্লাই করে না? দেখো তো, এস n লেস দ্যান এস n+1 ফর অল n বিলং টু ক্যাপিটাল N। তাহলে দিস ইমপ্লাইজ সিকোয়েন্স এস n ইজ মনোটোন ইনক্রিজিং। অবশ্যই এটা স্ট্রিক্টলি আমার ইনক্রিজিং হলেই হলো। তাহলে কি পেলাম দেখো, আমরা একটা সিকোয়েন্স সেশন এর মনোটোন ইনক্রিজিং গুণ রয়েছে, আর এইটার একটা সাব সিকোয়েন্স সেটা ডাইভার্স করলো ইনফিনিটিতে। তাহলে আমরা বলবো যে সিকোয়েন্সেশন ডাইভার্স করছে ইনফিনিটিতে। তাহলে ভাষাটা এরকম, সিন্স দ্য সাবসিকুয়েন্স S2 to the power n diverges to infinity and sequence Sn is monotone increasing। সেই কারণে আমরা বলবো সিকোয়েন্সেশন ডাইভার্জেস টু ইনফিনিটি। চলো আমরা এটা একটু বুঝে নিই, এর গুরুত্ব এত কেন। এখানে দেখো, এটা এমন একটা সিরিজ, এই সিরিজের এলিমেন্টসগুলো ক্রমশ কমছে, তা সত্ত্বেও এটা ডাইভার্স করে গেল। এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ এবং ডাইভার্জেন্ট সিরিজ এরই বিভেদ তলে যেন আছে। অর্থাৎ আমরা যদি একটা সিরিজ তৈরি করি, এই সিরিজের করেসপন্ডিং এলিমেন্টসগুলির থেকে ছোট মান যদি নিয়ে সিরিজটা বানাই, যে কোনো সিরিজ, তাহলে নিশ্চিত সেটা কনভার্জেন্ট হবে। আর এর থেকে টার্মসগুলো যদি মানের দিক থেকে যত সামান্যই হোক না কেন আমরা যদি বৃদ্ধি করি, তাহলে ডাইভার্জেন্টের গুণ তো থাকবেই। তার কারণ এই সিরিজটাই তো ডাইভার্জেন্ট সিরিজ। তো এই সিরিজের আগে কনভার্জেন্টের গুণ রয়েছে, আর এই সিরিজ থেকে শুরু হলো
ডাইভারজেন্ট সিরিজ। আশা করি বুঝতে পেরেছ। সবসময় টার্মসগুলি নিয়ে ভাববে। এই সিরিজের যে টার্মসগুলো আছে, করেসপন্ডিং টার্মস যদি এদের থেকে ছোট হয় তাহলে নিশ্চিত কনভার্জেন্ট হবে, আর যদি এর থেকে বড় হয় তাহলে তো ডাইভারজেন্ট হবেই। তাহলে এটা কি কনভার্জেন্ট আর ডাইভারজেন্টের বিভেদ তলের মধ্যে রয়েছে, আর এই সিরিজটা প্রথম ডাইভারজেন্টের মধ্যে পড়ছে। সেই কারণেই এটার এত গুরুত্ব। একটা সিকুয়েন্সের কনভার্জেন্ট অথবা ডাইভারজেন্ট ফার্স্ট এলিমেন্টসগুলির উপর নির্ভরশীল নয়। তাই সিকুয়েন্স থেকে আমরা যদি ফার্স্ট কিছু সংখ্যক এলিমেন্টস বাদ দিয়ে দিই তাহলে ওই সিকুয়েন্সের কনভার্জেন্টের গুণ বা ডাইভারজেন্টের গুণ নষ্ট হয় না। আমরা সিরিজ থেকে পার্শিয়াল সামস দিয়ে সিকুয়েন্স তৈরি করেছি। তাই পার্শিয়াল সামস অফ সিকুয়েন্সের প্রথম কিছু সংখ্যক এলিমেন্টস বাদ দিয়ে দিলে তার কনভার্জেন্ট এবং ডাইভারজেন্টের গুণ নষ্ট হয় না। মিনস প্রথম কিছু সংখ্যক সিকুয়েন্স থেকে এলিমেন্ট বাদ দেওয়া মানেই সিরিজ থেকে এলিমেন্টস কিছু বাদ দিয়ে দেওয়া। তাই একটা সিরিজ কনভার্জেন্ট বা ডাইভারজেন্টের গুণ অপরিবর্তিত থাকবে যদি আমরা ওই সিরিজের প্রথম কিছু সংখ্যক টার্মস ওখান থেকে বাদ দিয়ে দিই, অথবা কেউ যদি আরও কিছু এলিমেন্টস যুক্তও করে দেয় তবুও ওই সিরিজটার কনভার্জেন্টের গুণ এবং ডাইভারজেন্টের গুণের কোনো গুণ নষ্ট হবে না, অর্থাৎ গুণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মূল যে সিরিজ, সেই সিরিজের যা গুণ ছিল অতিরিক্ত টার্ম যুক্ত করি বা কিছু সংখ্যক টার্মস ওখান থেকে বাদ দিয়ে দিই, তাহলেও মূল সিরিজের গুণই বহাল থাকবে এই নতুন সিরিজের মধ্যে। চলো ভাষাটা একটু দেখে নিই। এখানে দেখো x1 প্লাস x2 প্লাস x3 এটা চলতে থাকবে। এটা একটা সিরিজ। এই সিরিজ থেকে m সংখ্যক এলিমেন্টস বাদ দেওয়ার ফলে নতুন একটা সিরিজ তৈরি হলো। এই সিরিজটা আর এই সিরিজটা উভয়ে কনভার্জ করবে অথবা উভয়ে ডাইভার্জ করবে। পরবর্তী আরেকটি থিওরেম আমরা একটু বুঝে নেব। আমরা জানি দুটো সিকুয়েন্স যদি কনভার্জ করে তাহলে তাদের করেসপন্ডিং এলিমেন্টসগুলো যদি আমরা যোগ করি বা বিয়োগ করি তাহলে যে সিকুয়েন্স নতুন উৎপন্ন হবে সেই সিকুয়েন্সটাও কনভার্জ করবে। কনভার্জ করবে কোথায়? না, ওই দুটো সিকুয়েন্সের যে লিমিট ছিল তাদের সমষ্টি হবে নতুন সিকুয়েন্সের। অর্থাৎ সিকুয়েন্স এক্সএন আর সিকুয়েন্স ওয়াইন নিলাম যাদের লিমিট এস এবং টি। তাহলে সিকুয়েন্স এক্সএন প্লাস ওয়াইন এর লিমিট এস প্লাস টি হবে। চলো আমরা ভাষাটা দেখে নিচ্ছি। এখানে দুটো সিরিজ সামেশন এক্সএন আর সামেশন ওয়াইন নেওয়া হয়েছে। এই দুটো সিরিজ উভয়ই কনভার্জেন্ট সিরিজ, তাদের সামস যথাক্রমে এস এবং টি। তাহলে সিরিজ এক্সএন প্লাস ওয়াইন কনভার্জ করবে এস প্লাস টিতে। কেন বলো তো? সিরিজ এক্সএন কনভার্জ করছে এসে মানেই আমরা যদি সিরিজ এক্সএন থেকে একটা পার্শিয়াল সামস বানাই তাহলে সেই পার্শিয়াল সামস এসে কনভার্জ করবে, এর পার্শিয়াল সামস টিতে কনভার্জ করবে। সাপোজ এটা পার্শিয়াল সামস সিকুয়েন্সেশন বলছি, আর এটা সিকুয়েন্স টিএন বলছি, তাহলে সিকুয়েন্স এসএন প্লাস টিএন এরা কনভার্জ করবে কোথায়? এস প্লাস টিতে। তার কারণ সিকুয়েন্স এসএন কনভার্জ করছে এসে, সিকুয়েন্স টিএন কনভার্জ করবে টিতে। তার মানে সিকুয়েন্স এসএন প্লাস টিএন কনভার্জ করবে এস প্লাস টিতে। অর্থাৎ এক্সএন প্লাস ওয়াইন কনভার্জ করছে এস প্লাস টিতে। আর একটা কনভার্জেন্ট সিরিজকে যদি কোন একটা স্কেলার দিয়ে গুণ করি তাহলে এই নতুন যে সিরিজ তৈরি হবে, অর্থাৎ সাপোজ কে দিয়ে আমরা গুণ করলাম, কে একটা স্কেলার মানে একটা কনস্ট্যান্ট আর কি, তাহলে সামেশন কে এক্সএন এই সিরিজটা কনভার্জেন্টের গুণ বহাল থাকবে।
তাহলে সামনের দিন আমরা সিলেবাসের সব থেকে গুরুত্বপূর্ণ সিরিজের পাঠে প্রবেশ করব। সিরিজ অফ পজিটিভ টার্মস ভীষণ গুরুত্বপূর্ণ। এই অংশটা আমরা খুব ভালো করে আয়ত্ত করব। বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষায় থাকে, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসে এই অংশটা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, আজ এই অবধি।